আসসালামু আলাইকুম। আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম ইন্টিগ্রেট মেডিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার থেকে। গত 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। আমরা জানি যে ডায়াবেটিস মেটাবলিক একটা সিনড্রোম। রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন আমরা এটাকে ডায়াবেটিস বলি। 2018 সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে শতকরা 5 জন লোক এই রোগে আক্রান্ত ছিলেন এবং 2019 সালে তা বেড়ে গিয়ে হয় 14.5%। এবং এই সংখ্যা হয় 1,32,00,000 এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে 10তম। আশা করা যাচ্ছে 2045 সাল নাগাদ ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে 2 কোটি থেকে দাঁড়াবে। তাই এই রোগ নিয়ে এখনই সতর্ক হওয়া খুবই জরুরি। ডায়াবেটিস সাধারণত যদি আমরা ভাগ করি টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস এবং আরো কিছু কারণের ডায়াবেটিস হয়। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত যদি কোনো কারণে অটোইমিউন ডিস্ট্রাকশন হয়, যে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যে ইনসুলিন নিঃসরণ হয় সেটা একদমই অটোইমিউন কোনো রোগের কারণে যদি বিটা সেল ডিস্ট্রাকশন হয় তখন সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় না, সেটা টাইপ 1। আর টাইপ 2 ডায়াবেটিস সাধারণত পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন থাকে কিন্তু ইনসুলিন রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে পারে না ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমের কারণে। 3 নম্বর হচ্ছে কিছু গর্ভকালীন সময়ে কিছু মা এই ডায়াবেটিস রোগে ভোগেন এবং বাচ্চা প্রসব করার পরে এই রোগটা সাধারণত অনেকের চলে যায় এবং ভবিষ্যতে অনেকে আবার এই টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হন। তো ডায়াবেটিস আক্রান্ত রোগীরা সাধারণত আমাদের কাছে কিছু কমপ্লেন নিয়ে আসেন, যেমন তারা আমাদের কাছে বলেন যে অনেকের খুব ক্লান্তিও লাগে এবং অনেকের ওজন কমে যায়, দেখা গেছে যে ঘন ঘন প্রস্রাব হয়, বিশেষ করে রাতে, অতিরিক্ত পানি পিপাসা এবং ক্ষুধা বেড়ে যাওয়া। অনেকে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম ইনফেকশনে ভোগেন, বিশেষ করে অনেকের পায়ের ঘা বা অন্য কোনো ক্ষত হলে ঘা শুকাতে বিলম্ব হয় এবং অনেকের আমরা দেখি যে ঘাড়ে এবং এক্সিলাতে এবং দাগ দেখা যায় কালো। এটা আমরা সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা লক্ষণ, অ্যাকান্থোসিস নাইগ্রিকাস বলা হয়। এখন আসা যাক ডায়াবেটিস সাধারণত এটা রুট কজ কি। রুট কজ হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে 1 নম্বর কারণ, যে আমরা সাধারণত যেসব কার্বোহাইড্রেট খাবার গ্রহণ করি আমাদের রক্তে সেটা কনভার্ট হয় গ্লুকোজে এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক হরমোন এই গ্লুকোজকে সেলের ভিতর ঢোকায় এবং রক্তে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে। কিন্তু দেখা গেছে যে ক্রমাগত রিফাইন্ড সুগার, জাঙ্ক ফুড কিংবা অন্যান্য খাবারের কারণে, অতিরিক্ত কার্বোহাইড্রেট সেবনের কারণে এই ইনসুলিন ঠিক পরিমাণ নিঃসরণ হচ্ছে কিন্তু এটা সুগারকে কমাতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। কারণ কোষগুলো গ্লুকোজ দ্বারা ভরে যাচ্ছে এবং ওভারওয়েলমিং একটা ফেনোমেনন হয় যে ইনসুলিন আর কোষের ভিতর গ্লুকোজকে ঢুকাতে পারে না, তখন এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই টাইপ 2 ডায়াবেটিস হয়। 2 নম্বর হচ্ছে ওবেসিটি। ওবেসিটির কারণেও টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। আমরা বসে তারপরে বিভিন্ন কাজকর্ম করি অফিস আদালতে, দেখা গেছে আমাদের শারীরিক পরিশ্রম কম হয়, এই কারণেও টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। অনেকের ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের জেনেটিক প্রিডিসপোজিশন হয় এবং এই টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যাদের বয়স সাধারণত 45 এর উপরে আছে তারাও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। তারপরে সাধারণত যদি কারো গাট ডিসবায়োসিস থাকে, যে আমরা জানি যে আমাদের ট্রিলিয়ন অফ মাইক্রোঅর্গানিজম থাকে আমাদের জিএ ট্র্যাক্টে, এটা কোনো কারণে যদি উপকারী অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যার তারতম্য হয় তখন সেক্ষেত্রে গাট ডিসবায়োসিস হয়েও টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। তারপরে হচ্ছে যে এনভায়রনমেন্টাল টক্সিন এবং হেভি মেটাল পয়জনিং এর কারণেও গবেষণা করে দেখা গেছে টাইপ 2 ডায়াবেটিসের আধিক্য বেড়ে যাচ্ছে। বিশেষ করে বিসফেনল এ, যেটা একটা কেমিক্যাল প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন পেস্টিসাইড, হার্বিসাইড, ফসল ফলানোর জন্য কীটনাশক, এগুলো ইনডাইরেক্টলি ইস্ট্রোজেন ডোমিনেন্স তৈরি করে এবং পেশেন্টের ওবেসিটি বাড়ায় এবং আলটিমেটলি টাইপ 2 ডায়াবেটিস সৃষ্টি করে। এখন আমরা ইনভেস্টিগেশন কিভাবে, এরকম লক্ষণ থাকলে আমরা কি করে ডায়াগনোসিস করবো যে পেশেন্ট ডায়াবেটিসে ভুগতেছেন। প্রথমত আমরা যখন আসি তখন আমরা সাধারণত যদি কারো এরকম লক্ষণ থাকে আমরা একটা ওজিটিটি করি ডায়াগনোসিস করার জন্য। সাধারণত খালি পেটে সুগার মাপা হয়, তারপরে 75 গ্রাম গ্লুকোজ 200 ml পানিতে মিশিয়ে খাওয়া হয়, তার 2 ঘন্টা পর আবার তার সুগার লেভেল দেখা হয়। তারপরে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখার জন্য আমরা হোম আইআর টেস্ট করি। তারপরে হচ্ছে পেশেন্টের অন্যান্য কন্ডিশন জানার জন্য আমরা দেখি যে লিপিড প্রোফাইল, তারপরে তার লিভার ফাংশন এবং কিডনি এবং হরমোনাল প্রোফাইল গুলো আমরা চেক করি। তারপরে যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন
আমরা তার ট্রিটমেন্টে চলে যাই। দেখা গেছে কনভেনশনাল ট্রিটমেন্টের ভিতর আমরা জানি যে মেটফরমিন ইউজ করা হয়, কিছু সালফোনাইলুরেট ড্রাগ, DPP-4 ইনহিবিটর, তারপরে SGLT2 ইনহিবিটর ব্যবহার করা হয়। যখন এইসব ওষুধগুলো কনভেনশনাল দীর্ঘদিন সেবন করার পরে এই 2-3টা ড্রাগ নেওয়ার ফলে কার্যকারিতা এগুলো নষ্ট হয়, তখন ডক্টররা প্রেসক্রাইব করেন ইনসুলিন। তো দেখা গেছে যে আলটিমেটলি কনভেনশনাল ট্রিটমেন্টের দ্বারা পেশেন্ট সারা জীবন এই ওষুধ সেবন এবং ইনসুলিনের উপরে থাকতে হয়, এবং আলটিমেটলি দেখা গেছে যে তার নানা রকম কমপ্লিকেশন ভবিষ্যতে ডেভেলপ করে। কিন্তু ফাংশনাল মেডিসিনের ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের রুট কজ চিহ্নিত করা। আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস, এটা ফাংশনাল মেডিসিনের ট্রিটমেন্ট করে পুরোপুরি রিভার্স করা সম্ভব, এবং একসময় পেশেন্ট এই ওষুধ থেকে বের হয়ে আসতে পারেন। এমনকি যারা দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছেন তারাও পুরোপুরি ভালো হচ্ছে। এখন আমরা সাধারণত ম্যানেজমেন্ট করি, সাধারণত পেশেন্টের তার ডায়েট আমরা জোর দিই। হ্যাঁ, তিনি যে রিফাইন্ড সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছেন, এগুলোকে আমরা তার জন্য আমরা নির্দিষ্ট করে দিই। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা এই পেশেন্টদেরকে লো কার্ব হাই ফ্যাট ডায়েটে আমরা উদ্বুদ্ধ করি। যে দেখা গেছে যে সাধারণত রিফাইন্ড কার্বোহাইড্রেট, রিফাইন্ড সুগার, জাঙ্ক ফুড এগুলো খেতে নিষেধ করি। বেশি বেশি করে ভেজিটেবলস, সবুজ শাকসবজি, তারপরে হচ্ছে বিভিন্ন নাট, সিড এগুলো খেতে উৎসাহিত করি, এবং বলছে যে এবং ভালো তেল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, যেগুলোতে ভালো ফ্যাট আছে, এগুলো খেতে উৎসাহিত করি। তো দেখা গেছে লাইফস্টাইলের কারণে পেশেন্ট একটা সময় পরে ওষুধ থেকে বের আসতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করতে পারে। 2 নম্বর হচ্ছে যে পেশেন্টের যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, যেমন অনেক পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তার শরীরে অন্যান্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, এগুলো আমরা কারেকশন করি, কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয়। তারপরে হচ্ছে কিছু সাপ্লিমেন্ট ডায়াবেটিস কমাতে সাহায্য করে, যেমন সিনামন, ক্রোমিয়াম, তারপরে হচ্ছে আলফা লিপোইক অ্যাসিড, বারবারিট, এগুলো পেশেন্টের সুগার লেভেল কমাতে সাহায্য করে, পেশেন্টের ইনসুলিন সেনসিটিভিটি কমায়। তো এই ক্ষেত্রে ফাংশনাল মেডিসিনের মাধ্যমে একমাত্র পেশেন্ট পরিপূর্ণভাবে এই রোগ থেকে বের আসতে পারে। টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে সাধারণত ইনসুলিনের উপরে পেশেন্ট নির্ভর করতে হয়। সেক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের আমরা সি পেপটাইড চেক করি, যদি সি পেপটাইড লেভেল কম থাকে সেক্ষেত্রে ধীরে ধীরে ইনসুলিনের ডোজ কমানো হয়। আর গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে সে গর্ভকালীন সময় তাকে একটা হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড এগুলো আমরা খাবার খেতে উৎসাহিত করি। যদি ডায়েটে কন্ট্রোল হয় তাহলে তো উনি ডায়েটের মাধ্যমে তার ডায়াবেটিস কন্ট্রোল করবেন। যদি একদমই কন্ট্রোল না হয় তখন সাময়িক সময়ের জন্য ইনসুলিন নেওয়া যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।